স্বাগত। এখন সকালে পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা মিতু। সৈয়দ রেফাত আহমেদকে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি। প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আজ বঙ্গভবনে শপথ। এখন সকালে এ নিয়ে থাকছে সবশেষ খবর। সিন্ডিকেটটা করতে ভেঙে দেয় তাহলে সাধারণ মানুষের কোনো কষ্ট হবে না। প্রতি দোকান প্রতি পুলিশের টাকা দিত দৈনিক 250 টাকা, আর রাতের নাইট ডিউটি পুলিশের আছে 20 টাকা, কমিশনারের টাকা নিত। প্রতিদিন আইলে 150 টাকা দিতেই হইতো রাস্তার, আর আজকে আইসি একটা দিন নেই। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের দুর্নীতির মাত্রা রয়েছে সেই দুর্নীতির মাত্রা কমিয়ে কিভাবে একটা সমতা আনা যায়, তাহলে কিন্তু অনেক খরচ কমে যাবে এবং ব্যবসার সম্প্রসারণ হবে বলে মনে করি। রাজনৈতিক পট পরিবর্তনে স্বস্তিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা, কারণ আগের মতো আর চাঁদা দিতে হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের কাছে ঠিক এমন পরিবেশই চান তারা। বিশেষজ্ঞরা বলছেন এই সরকারের বড় চ্যালেঞ্জ হবে দুর্নীতিমুক্ত দেশ করা। এ নিয়েও এখন সকালে থাকছে বিস্তারিত। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাতে তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আজ বঙ্গভবনে শপথ নেবেন তিনি। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক করেন। 1984 সালে রেফাত আহমেদ জেলা আদালতের আইনজীবী হন এবং হাইকোর্ট বিভাগের আইনজীবী হন 1986 সালে। নতুন প্রধান বিচারপতি 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং 2005 সালে একই বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান। এর আগে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতি। ফুল কোর্ট ডাকা নিয়ে আইনজীবী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভের পর এমন সিদ্ধান্ত আসে বিচারপতিদের কাছ থেকে। ভিডিও বার্তায় বিচারপতিদের পদত্যাগ নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন আজহার লিমন। হঠাৎ করেই ফুল কোর্ট বৈঠক ডেকেছেন হাইকোর্ট বিভাগ আর আপিল বিভাগের সকল বিচারপতিদের নিয়ে। সে বৈঠক হবে ভার্চুয়ালি। সর্বোচ্চ আদালতের প্রশাসনিক সিদ্ধান্ত নেবার এত বড় আয়োজন, কিন্তু তা জানেন না অন্তর্বর্তীকালীন নতুন সরকার। এমন অভিযোগেই প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতির পদত্যাগ দাবি করে ফের মাঠে তারা। বেলা 11টার দিকেই সরকারি থাকা এবং মাঠে থাকা সমন্বয়কারীরা সর্বোচ্চ আদালতের অনেক বিচারককে সরাতে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ডাক দেন। তারা অভিযোগ করেন একটি জুডিশিয়াল কু করার অপচেষ্টা হচ্ছে। হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান চলে পৌনে 2টা পর্যন্ত। এক পর্যায়ে ছাত্র আন্দোলনের এক সমন্বয় ঘোষণা দেন প্রধান বিচারপতি পদত্যাগের জন্য প্রক্রিয়া শুরু করেছেন। তবে পদত্যাগের চূড়ান্ত প্রক্রিয়া শেষ হবার আগ পর্যন্ত শিক্ষা ভবনের সামনে সবাইকে অবস্থান নিতে বলেন। সকলে হাইকোর্টের কাছের মৎস্যভবন প্রাঙ্গণে জড়ো হবে। আমরা লাখ লাখ মানুষের জমাগমে এই বিচার ব্যবস্থা যারা রয়েছেন সেই প্রধান বিচারপতি সহ 4 জনকে উপড়ে ফেলবো। প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বাকি যে 6 জন বিচারপতি রয়েছে তাদের পদত্যাগের জন্য উনারাও আমাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন। বেলা 3টার আগে এ ব্যাপারে ভিডিও বার্তা দেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, এরই মধ্যে তারা প্রধান বিচারপতির পদত্যাগপত্র হাতে পেয়েছেন, যা দ্রুতই প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। দেশের সম্পদ নষ্ট করবেন না, সবাই শান্ত থাকবেন। এদিকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভায় 5টি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আছে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন দমন করার নামে যে হত্যাকাণ্ড হয়েছে সেসবের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এছাড়া 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলন কেন্দ্রিক ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের সকল বিচারপতির পদত্যাগ দাবিতে
এভাবে খণ্ড খণ্ডভাবে এখনও বিক্ষোভ করে যাচ্ছে শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা তাদেরকে শান্ত থাকতে বলছেন এবং বলছেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আজহার লিমন, এখন, ঢাকা। 2018 ও 24 সালের নির্বাচনের ফলাফল ছিল পাতানো, এমন তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, ভীতিকর অবস্থা তৈরি করে তার দলকে নির্বাচনে অংশগ্রহণ করানো হয়েছে। নির্বাচন থেকে সরে আসতে চাইলে চাপ প্রয়োগ এবং ব্ল্যাকমেইল করা হতো বলেও স্বীকার করেন তিনি। এখন টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন জিএম কাদের। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। শপথ করিতেছি যে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির পথ চলা শুরু হয় 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে। সেবার বিএনপি জামাত নেতৃত্বাধীন 4 দলীয় জোটকে হারিয়ে ক্ষমতায় বসে আওয়ামী লীগ জাতীয় পার্টির মহাজোট সরকার। এরপর থেকেই কখনো বিরোধী দল, কখনো সরকারের মন্ত্রিসভায়, আবার কখনো উভয় ভূমিকায় থেকে আওয়ামী লীগকে নির্ভর সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনে দৃশ্যত দুটি ভাগে বিভক্ত হয়ে যায় দলটি। পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও রৌশন এরশাদের নেতৃত্বে দলের একটি অংশ নির্বাচনে গিয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। একই সঙ্গে সরকারের মন্ত্রিসভায়ও স্থান নেয় দলের 3 নেতা। সদ্য বিলুপ্ত হওয়া সংসদের বিরোধী দলীয় নেতা ও জাপার বর্তমান চেয়ারম্যান জিএম কাদের জানান, 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সবগুলো দলই অংশ নিয়েছে। ফলে এখানে জাতীয় পার্টিকে আলাদা করে দোষারোপের সুযোগ নেই। কিন্তু সবশেষ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে জোর করে নেওয়া হয়েছে বলে দাবি তার। এমনকি সবশেষ দুটি নির্বাচনের ফলাফল ইচ্ছেমতো সাজানো হয়েছে বলেও জানান তিনি। বৈধতা পেয়েছিল সেই জায়গা থেকে জাতীয় পার্টি কেন একতরফা এসব নির্বাচনকে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছে, এ প্রসঙ্গে এখন টিভির সঙ্গে খোলামেলা কথা বলেন জিএম কাদের। একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ব্ল্যাকমেইল করে অংশগ্রহণ করানো হয়েছে। দল ভাঙা সহ নানা দিক থেকে চাপের মুখে ছিলেন তিনি। আমাদের দলীয় ফোরামে তো আমি একক না, একটা দল, তাদেরকে একেবারে ইগনোর করে তো আমি দল একক চালাতে পারি না। আমার সেই ধরনের অথরিটি ছিল না। তথাপিও আমি বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম যে এই নির্বাচনটা এইভাবে না হোক এবং আমরা এখানে না যাই। তো সেই পর্যন্ত এসে একবারে একটা এমন পর্যায়ে গেল, তখন আবার আওয়ামী লীগ ওই আমার দলের ভিতরে একটা যেটা ডিভিশন, ঈশ্বর সাহেবের সময়ই একটা সরকারপন্থী একটা গ্রুপ উনি তৈরি করে রেখেছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই গ্রুপটাকে দিয়ে সবসময় একটা ব্ল্যাকমেইল করতেন। গ্রুপ আমাকে 4-5 মাস আমাকে কাজই করতে দিলেন না, আমার সব কিছু অবৈধ ডিক্লেয়ার করেন, সম্পূর্ণ একেবারে অন্যায়ভাবে। তারপরে এরকমভাবে বিভিন্ন সময় আমাদের লোকদেরকে বিভিন্ন লোভ লালসা দিয়ে ওদিকে দেওয়া, যে আমি কিছু করতে যাই এদিকে তাহলে দল আর একদিকে চলে যাবে, এবং সরকার এটাকে এনকারেজ করতেন সবসময়। তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনও নির্বাচন থেকে সরে যেতে চেয়েছিলেন, কিন্তু তখনও বিভীষিকা ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এটা তো এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল যে কাকে কোথায় কি করা হবে কেউ জানে। একটা ভীতিকর পরিস্থিতি তো ছিলই। শেষ পর্যন্ত একটাই ডেট ছিল, তখন আমি চুজ করলাম যে আমি নির্বাচন করব না আর কি। সেইভাবে প্রিপারেশন নিয়েছিলাম, সব কিছুই করা হয়েছিল। কিন্তু যখন আমরা একটু এক্সিকিউট করতে যাব আমি, তখন বাধাপ্রাপ্ত হয়েছি আর কি। আমার পার্সোনালি আমাকে যেহেতু আমি দূরে সরে দাঁড়াচ্ছি, আমার উপর একটা বড় ধরনের প্রেশার, চাপ বা হুমকি ছিল আর কি। এমনকি নির্বাচনের দিনও দলকে ভোটের মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দিতে চাইলে তৃতীয় লিঙ্গের প্রার্থী দ্বারা পরাজয় বরণ করানো সহ নানা চাপ প্রয়োগ করা হয় তার উপর। আমাকে হিউমিলিয়েট করার চেষ্টা তো আগাগোড়াই করা হয়েছে। নির্বাচনের দিনও আমি বলেছি নির্বাচন হচ্ছে না। সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পরিণতি কী হতে পারে অনেক ধরনেরই দেখানো হয়েছিল। আমি সেটার জন্য ভয় করতাম না, কিন্তু আমার কাছে পরে মনে হলো যে যেহেতু দলই চলে যাবে, হয়তো দলের ভাবসাবটা দেখলাম যে আমি নির্বাচন না করলেও দল নির্বাচনে যাবে, তার জন্য সরকার সুযোগ সব রকম অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, এবং এটা কনফার্ম হওয়ার পরে আমি মনে করলাম যে এটার বাধা দিয়ে কোনো লাভ হবে না। আলাপচারিতার এক পর্যায়ে জাপা চেয়ারম্যান জানান, 2018 ও 24 সালের নির্বাচনের ফলাফল শতভাগ সাজানো ছিল। তিনি বলেন, 2024 সালের নির্বাচনে ফলাফল 3 ভাবে ঠিক করা হয়। কিছু নির্বাচন হয়েছে তাদের ইচ্ছাই ফেয়ার, কিন্তু ইনক্লুসিভ হয়নি, লোক আসেনি। যারা যারা নির্বাচনের সঙ্গে সংযুক্ত ছিল, প্রশাসন, আইন শৃঙ্খলা, সবাইকে পয়সা দিয়ে কিনে যে যেমন রেজাল্ট নিতে পারো নিয়ে নাও। আর কতগুলো ছিল সেটা প্রিডিটারমাইন্ড, যতই মারামারি করুক, যাই করুক হোক, যেই জিতুক এই কে ডিক্লেয়ার দিতে হবে। এই 3 ধরনের নির্বাচন হয়েছে। তারা যেটা 30 না কত % বলেছিল, 30, ওটা আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি যে আমাদের ভোটিং সেন্টার্স, যতগুলো পুলিং বুথস,
এবং তাতে কি এক একটা লোককে ভোট দিতে যে সময় লাগে এতগুলো ভোট পড়ারই সম্ভব না। জাপা চেয়ারম্যান জানান সরকারের আজ্ঞাবহ থেকে নির্বাচন কমিশনই পাতানো এই ফলাফল তৈরির কাজ করেছে। এক্ষেত্রে জয়ী হওয়া প্রার্থীকেও ইসি পরাজিত ঘোষণা করেছে বলেও দাবি তার। প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত যেটা বলবেন সেটাই তারা করেছে এবং এটা আমরা দেখেছি। নির্বাচনের রেজাল্ট একেবারে পরিষ্কার, একজন জিতেছে, হয়তো তাদের লোকই হয়তো ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছে, তাকে বাদ দিয়ে আরেকজনকে করা হচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক বলেন, পদত্যাগ করতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে, এমনকি বিচারের মুখোমুখিও করতে হবে তাদেরকে। আওয়াল কমিশনের পদত্যাগ তো অনেক আগ থেকেই দেশের ছাত্র জনতা দাবি করতেছে। আমার আওয়াল কমিশনকে অবশ্যই ছেড়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হইতে হবে, কারণ তারা যে ফাতানো নির্বাচন 2024 সালে করেছে, একটা ফ্যাসিস্টকে তারা সংবিধান লঙ্ঘন করে মূলত নির্বাচনটা করেছে এবং একটা ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার সকল নীল নকশা বাস্তবায়ন করেছে। সুতরাং তাদেরকে তো বিচারের মুখোমুখি হইতে হবে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খরচের নামে চাঁদা দেওয়া বন্ধ থাকায় স্বস্তিতে ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের চাওয়া নির্বিঘ্নে ব্যবসা করার এমন পরিবেশ বজায় রাখার। বিশেষজ্ঞরাও বলছেন, দুর্নীতিমুক্ত দেশ গড়াই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। মোবারক হোসেনের ক্যামেরায় রাব্বি হোসেনের প্রতিবেদন। বলা হয় সদরঘাট কখনোই নীরব হয় না। পুরান ঢাকার সকল ব্যবসায় বাণিজ্যের কেন্দ্রে রয়েছে এই সদরঘাট। কিছুদিন আগে রাজধানীর বিভিন্ন এলাকার মতোই চাঁদাবাজদের দৌরাত্ম্য ছিল এই সদরঘাটেও। ক্ষমতার পালাবদল আর রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন খরচের নামে যে চাঁদা নেওয়া হতো তা বেশ কিছুদিন ধরেই বন্ধ। আর এর পুরোটাই সাফল্য এসেছে শিক্ষার্থী আর তরুণ প্রজন্মের হাত ধরে। ঢাকার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, বিগত বছরগুলোতে তাদের ব্যবসায় পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি হয়রানি পোহাতে হয়েছে চাঁদাবাজি আর ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেটটা করতে ভেঙে দেয়, তাহলে সাধারণ মানুষের কোনো কষ্ট হবে না। থামাইতো, পুলিশকে দিতে হইতো। আমরা শোষণমুক্ত বাংলাদেশ চাই। ব্যবসায়ীরা বলছেন, তাদের অস্থায়ী কিংবা স্থায়ী ক্ষুদ্র এসব দোকান থেকে বিভিন্নভাবে চাঁদা তোলা হতো দোকান প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা। সদরঘাট থেকেই প্রতি মাসে চাঁদা উঠত অন্তত কয়েক কোটি টাকা, যার পুরোটাই চলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অর্থলোভী সদস্য ও সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীদের পকেটে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ে পণ্যের দামে, যা বহন করতে হয় ক্রেতাকেই। তবে বেশ কিছুদিন ধরে 1 টাকাও চাঁদা দিতে হয়নি ব্যবসায়ীদের, কারণ এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। ফলে কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে। প্রতি দোকান প্রতি পুলিশের টাকা দিত দৈনিক 250 টাকা, আরও রাতের নাইট ডিউটি পুলিশের আছে 20 টাকা, কমিশনারের টাকা নিত। এইভাবে চাঁদা প্রতিদিন আইলে 1-150 টাকা দিতেই হইতো রাস্তার, আর আজকে আইসি 1 টাকা দিই নাই। অন্যদিকে তারা বলছেন, বিগত এক যুগেও তাদের ব্যবসায়ের আকার তেমন একটা বাড়েনি। মূলধন বাড়াতে ব্যাংক থেকে আর্থিক সহযোগিতা নেয়ার ক্ষেত্রেও রয়েছে নানা বাধা। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষুদ্র ব্যবসায়ীদের চাওয়া পাওয়ার তালিকায় শীর্ষে রয়েছে নির্বিঘ্নে ব্যবসায় করার দাবি। সবাই আর আশ্বাস দিয়েছে আমাদেরকে, যে কোনো টাকা পয়সা কেউ চাইলে আমাদেরকে ধরিয়ে দিবেন। যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা একটু ব্যবসা করে উপরে উঠতে পারবো। 15-20টা বছর ধরে ব্যবসা এরকম ভালো করতে পারিনি। একটা পরিবর্তন আসছে, আগামীতে যেন বাজারটা স্থিতিশীল হয় এবং সবকিছু স্বাভাবিক থাকে, যেন আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি। বড় বড় সিন্ডিকেটের কারণে আমাদের মতো ছোট ছোট যারা ব্যবসায়ী আছেন তারা কখনোই ওই গন্তব্যস্থানে পৌঁছাতে পারেনি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দেশকে দুর্নীতিমুক্ত করে বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়া। আপনি ক্ষুদ্র থেকে বৃহৎ শিল্পের কথা বলবেন, সবাই বলবে ব্যবসা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে খরচ সেগুলা কিন্তু অনেক হাই। সেই হাই হওয়ার কারণটা, এত উচ্চ খরচের কারণ হচ্ছে যে বাংলাদেশে অনেক ধরনের খরচ রয়েছে, সেটা চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের খরচ। একদিকে সিন্ডিকেট, অন্যদিকে মূলধনের অভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ব্যবসার দিকে ঝুঁকতে অনীহা বেকার জনগোষ্ঠীর একটি বড় অংশ। তাই সরকারের কাছে ব্যবসায়ের নতুন দ্বার উন্মোচনের আশা করে জনগণ, এমনটাই বলছেন এই অর্থনীতিবিদ। এইখানেও কিন্তু একটা বৈষম্য রয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যক্তি হিসাবে বিবেচনা করে তাদের ব্যবসা রয়েছে, সেই জায়গাগুলোকে যদি প্রতিষ্ঠানগুলা বিবেচনায় নিয়ে ব্যক্তি লোনকে উৎসাহিত করে
তাহলেও কিন্তু তারা এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের জিডিপির যে পটেনশিয়াল গ্রোথের কথা, সম্ভাব্য গ্রোথের কথা বলি, সেই গ্রোথের ক্ষেত্রে কিন্তু তারা বিরাট ভূমিকা রাখতে পারে। ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, কিছু সময়ের জন্য শিক্ষার্থীদের সহায়তায় ব্যবসায়ে চাঁদাবাজি মুক্ত হলেও পরবর্তীতে তা কতটা স্থায়ী হবে এ নিয়ে রয়েছে তাদের শঙ্কা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। চট্টগ্রামে এখনও স্বাভাবিক হয়নি মার্কেট, শপিং মল আর রেস্টুরেন্টের বেচাকেনা। নিরাপত্তা শঙ্কায় মার্কেট, শপিং মলে ক্রেতা বিক্রেতা কম। সেনাবাহিনীর পরামর্শে বেশিরভাগ মার্কেট, শপিং মলই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। গেল এক মাসে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান ব্যবসায়ী নেতাদের। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের অন্যতম প্রাচীন ব্যবসায়িক কেন্দ্র নিউ মার্কেট। দেশব্যাপী আন্দোলন শুরুর পর থেকেই প্রভাব পড়ে এখানকার ব্যবসা বাণিজ্যে। এই মার্কেটের প্রায় 500টি ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক সময়ে দৈনিক বেচাকেনা হয় প্রায় 10 কোটি টাকা। তবে গেল এক মাসে সে বেচাকেনায় ধস নেমেছে। বিশেষ করে স্বর্ণের দোকানগুলো এখনও খুলছেন না মালিকরা। আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতি এবং নিরাপত্তাহীনতাই এর প্রধান কারণ। এখনও স্বাভাবিক হয়নি মার্কেট, শপিং মল কিংবা রেস্টুরেন্টের ব্যবসা। বেশিরভাগ মার্কেট, শপিং মলই সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সেনাবাহিনীর সাথে কথা বলছি, ওনারা আমাদেরকে বলছে যে আপনারা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপাতত মার্কেট খোলা রাখেন, ওনারা নিরাপত্তা দিবে, যে কোনো প্রয়োজনে ওনারা আমাদেরকে সহযোগিতা করবে। একই অবস্থা রিয়াজউদ্দিন বাজারেও। এখানে ছোট বড় মিলিয়ে শতাধিক মার্কেট, যেখানে ব্যবসা প্রতিষ্ঠান কয়েক হাজার। উদ্ভূত পরিস্থিতিতে এখানেও অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। মার্কেটের ব্যবসায়ী নিজ তত্ত্বাবধানে নিরাপত্তা নিশ্চিত করছেন, তবে দোকানপাট খুললেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক কাটেনি। ফলে ক্রেতা না থাকায় খুব একটা বেচাকেনা নেই। এখানকার ব্যবসায়ীরা বলছেন, গেল এক মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 1000 কোটি টাকার লেনদেন। এটা ব্যবসায়িক এলাকা, এখানে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়, কোটি টাকার লেনদেন হয়, ঝুঁকি রয়েছে। তারপর আমরা সিকিউরিটি এবং আমাদের ব্যবসায়ীদেরকে এই বিষয়ে আমরা সজাগ করেছি যেন তাদের লিমিটের মধ্যে এটা করা আর কি। এসব মার্কেট ও শপিং মলগুলোতে আমদানিকারক, পাইকার এবং খুচরা 3 ধরনের ব্যবসায়ী রয়েছেন। তবে গেল এক মাসে বেশি ক্ষতির শিকার হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই এই সময়টায় ব্যাংক ঋণের সুদ মওকুফ সহ ব্যবসায়ের অনুকূল পরিবেশ তৈরিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। পরিবেশ পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো উন্নতির দিকে আসতেছে। এখন আশা করি আমরা আগামীতে পরিস্থিতি আরও ভালো হবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য আগের মতন চলে আসবে, আগের মতন হবে ইনশাআল্লাহ। নগরীতে হোটেল, মোটেল, রেস্টুরেন্টের সংখ্যা কয়েক হাজার। গত এক মাসে ক্রেতা না পেয়ে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন তারাও। বেশিরভাগ রেস্টুরেন্ট খুললেও নিরাপত্তার কারণে কিছু কিছু রেস্টুরেন্ট এখনও বন্ধ আছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। এখন সকালে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। সপ্তাহের ব্যবধানে বাজারে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিতে দাম কমেছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। তবে চড়া মাছের বাজার। আকার ও জাত ভেদে 20 থেকে 50 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান, নওগাঁয় আছেন সহকর্মী আব্বাস আলী এবং মেহেরপুর থেকে যোগ দিবেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। শুরুতেই যাব বরিশালে, সেখানে আছেন অমিত হাসান। অমিত, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং সামনে আরও দাম কমার সম্ভাবনা আছে কিনা, কি বলছেন এ বিষয়ে ব্যবসায়ীরা, জানাবেন। মিতু, বরিশালে সপ্তাহ ব্যবধানে সবজির দাম প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত আজকে কম দেখা যাচ্ছে এবং সবজির সরবরাহ যেরকম বেড়েছে যে তেমনি ক্রেতার সমাগমও কিন্তু বাজারে বেশ ভালো দেখা যাচ্ছে এবং এই সরবরাহ কমার কারণেই কিন্তু আসলে সবজির দামটা কমেছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা। এবং তারা আরও যেটা জানিয়েছেন যে আগামীতে এই সবজির দাম আরও কিছুটা কমবে বলেও তারা জানিয়েছেন। একটু যদি দেখাই সবজির আজকে সরবরাহ এবং দাম দরটা যদি একটু বলে দেই, আজকে বেগুন কিন্তু 40 টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁপে 20 টাকা এবং কাকরোল যেটি রয়েছে সেটি কিন্তু 45 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়ার কথা যদি বলি, কুমড়া আজকে 30 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং এটি যদি খুচরা বাজারে বিক্রি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে 40-45 টাকা কিন্তু আজকে
খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এরপরে যদি বলি যে পটলের কেজি আজকে 18 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে, কাঁচা কলা প্রতি হালি 20 থেকে 22 টাকা এবং লেবু প্রতি পণ 100 থেকে 130-150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এরপরে যদি বলি যে বেগুন 40 টাকা, কাঁকরোল আগেই বলেছি, শসা 35 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি প্রকার ভেদে 35 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং যদি আরেকটু বলি যে ঢেঁড়স প্রতি কেজি 20 টাকা আজকে বিক্রি হচ্ছে। এবং কাঁচা মরিচের ঝাঁজ গত 2 দিনের তুলনায় কিছুটা কমলেও এখনও কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে, যেমন আজকে 180 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি আসলে গত 2-1 দিন আগেও কিন্তু 220 টাকা আসলে বিক্রি হচ্ছে। এবং কাঁকরোলের কথা যদি বলি 45 টাকা বিক্রি হচ্ছে, গাড়ি প্রতি কেজি 40 থেকে 50 টাকা প্রকার ভেদে বিক্রি হচ্ছে। এবং বাজারে সবজির সরবরাহ বেশ ভালো দেখা যাচ্ছে। এবং আরেকটু যদি বলি যে এই বাজার থেকেই মূলত বরিশালের যে আশপাশের যে বাজারগুলো রয়েছে কিংবা স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়তই আসলে এখান থেকেই বাজারগুলো নিয়ে যায় এবং আশপাশের যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু নদীপথে কিংবা সড়ক যোগাযোগের মাধ্যমে এখান থেকেই সরবরাহ হয়ে থাকে। সুতরাং এখানে দাম বাড়লে কিংবা কমলে সেই প্রভাবটা কিন্তু স্থানীয় পর্যায়ের যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে পড়ছে। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা কিন্তু গতকালকে দেখেছি বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে কিন্তু দামটা কিছুটা কমেছে তাদের মনিটরিংয়ের ফলে। ব্যবসায়ীরা বলছে যে আগের তুলনায় চাঁদাবাজি কম হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আসলে সবজিগুলো সময় মতো বাজারে পৌঁছে যাচ্ছে, যার কারণে কিন্তু দামটা কিছুটা কমের দিকে এবং আগামীতে কিন্তু এই দামটি আরও কমবে বলে তারা জানিয়েছেন। এবং সিন্ডিকেটের যে বিষয়টি আগে ছিল সেটি কিন্তু আগের তুলনায় কমেছে এবং নেই বললেই চলে, যার কারণে কিন্তু দামটা কমেছে। এরকম থাকলে আগামীতে বাজার আরও নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো বরিশালের পাইকারি সবজির কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু, বরিশাল থেকে সবজির বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অমিত হাসান। এ পর্যায়ে একটু নওগাঁয় যেতে চাই, সেখানে যে আছেন আব্বাস আলী। আব্বাস, বরিশালে তো সব ধরনের সবজির দাম কমেছে, নওগাঁয় সবজির বাজারের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আমি তো নওগাঁর কথা যদি বলি যে আসলে বরিশালে যেই দামে বিক্রি হচ্ছিল ঠিক নওগাঁতেও প্রায় একই দামে বিক্রি হচ্ছে। আর নওগাঁতে বিভিন্ন ধরনের শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে, এতে করে হাট বাজারগুলোতে সবজির সরবরাহ বাড়ায়। সব ধরনের সবজির দাম কমেছে, কেজিতে বলা যায় যে 5 থেকে 30 টাকা পর্যন্ত, অর্থাৎ গত প্রায় 2 সপ্তাহের ব্যবধানে এই দাম কমেছে এবং 50 টাকার মধ্যেই সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। এতে করে যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারে আসলে আশপাশের বিভিন্ন এলাকায় উৎপাদিত সবজি কৃষকরা বিক্রি করার জন্য নিয়ে আসছেন। এখানে সবচেয়ে বেশি দামের সবজি করলা বিক্রি হচ্ছে 60 টাকা, যা কিছুদিন আগেও আসলে আরো 25 থেকে 30 টাকা পর্যন্ত বেশি ছিল। কচুর লতির কথা যদি বলি যে বা কুলি কচু বিক্রি হচ্ছে 15 টাকা কমে 50 থেকে 55 টাকা। বেগুন যা কিছুদিন আগেও আসলে 25 টাকা বেশি ছিল, এখন তা বিক্রি হচ্ছে 35 থেকে 30 টাকা পর্যন্ত। তরই এবং ঢেঁড়স একই দামে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি। পেঁপে কিছুদিন আগে 15 টাকা বেশি দরে বিক্রি হয়েছিল, এখন 15 টাকা কমে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দামে। কাঁকরোল এবং মূলা 40-45 টাকা বিক্রি হচ্ছে, যা আগেও একই দামে আসলে বিক্রি হয়েছিল। মিষ্টি কুমড়া 5 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা এবং শসা বিক্রি হচ্ছে 40 টাকা এবং আগেও এই দামে বিক্রি হয়েছিল। তবে কাঁচামরিচের দাম কিছুটা কম বেশি হচ্ছে, বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা কেজি এবং কচুর খামা কচু যেটা বলা হয় সেটা বিক্রি হচ্ছে 15 থেকে 25-30 টাকা পর্যন্ত এবং আলুর দাম কিছুটা কমছে, অর্থাৎ কেজিতে 2-3 টাকা কমে বিক্রি হচ্ছে প্রকারভেদে। সব ধরনের আলু 52 টাকা থেকে 62 টাকা পর্যন্ত এবং লাউয়ের মৌসুম এখন শেষ হওয়ার কারণে দাম কিছুটা ছাড়া সব ধরনের লাউ বিক্রি হচ্ছে আসলে 40 থেকে 42 টাকা পর্যন্ত এবং সব ধরনের শাক বিক্রি হচ্ছে 20 টাকা। যেহেতু এটি পাইকারি বাজার, পাশে বেশ কয়েকটি এলাকায় খুচরা বাজার রয়েছে, এখান থেকে আসলে সবজি কিনে নিয়ে গিয়ে তারা কেজিতে 15 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি করে। অর্থাৎ এই বাজারে যদি দাম বাড়ে তাহলে খুচরা বাজারে কিছুটা প্রভাব পড়ে। তো যেহেতু এখান থেকে বাজারের দাম কিছুটা কম রয়েছে, যার কারণে ভোক্তাদের মাঝেও স্বস্তি রয়েছে। তবে এই ছিল এই খুচরা পাইকারি বাজার থেকে আমার কাছে সবশেষ। মৃত্যু, আমরা সবজির বাজার পরিস্থিতি জানছিলাম, এ পর্যায়ে একটু মাছের বাজার পরিস্থিতির খবর জানবো। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, মাছের সরবরাহ কেমন দেখছেন এবং হঠাৎ করে দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। মিতু, আপনাকে আমি জানিয়ে রাখি মেহেরপুরে কিন্তু টানা কয়েক সপ্তাহ ধরে মাছের বাজার চড়া। আমি যদি আপনাকে জানিয়ে রাখি
আন্দোলনের যে একটি মাস গেল তখন কিন্তু মাছের সরবরাহ কমছিল এবং সেই সরবরাহ কমতো, এখনো কিন্তু সরবরাহ অনেকটাই ঘাটতি রয়েছে, যার ফলে প্রতিটা মাছের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গতকালকে আমরা দেখেছি মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সদস্য, এরা কিন্তু মেহেরপুরে বিভিন্ন বাজার মনিটরিং করেছে, তারপরেও কিন্তু মাছের দাম কিন্তু কমেনি। আমি যদি আপনাকে জানিয়ে রাখি আজকের বাজারের কথা বলি, আজকে আমি দেখেছি চাষের মাছ এবং দেশীয় প্রজাতির যে সকল মাছ, সব ধরনের মাছের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি আপনাকে আজকের কথা বলি, আজকে মেহেরপুর রুই মাছ যেটা বড় সাইজের সেটি কিন্তু 300 টাকার উপরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে বিক্রি হবে 350 থেকে 360 টাকা কেজি দরে। মাঝারি সাইজের যে রুই মাছটি সেটি কিন্তু বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি দরে, যেটি আপনার হয়তো বা 260 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হবে খুচরা বাজারে, যেটি এক মাস আগেও কিন্তু এগুলোর দাম ছিল 220 টাকার নিচে। আবার আমি যদি বলি গ্লাস কাপ মাছ দাম কিছুটা কম, 220 টাকা করে বিক্রি হচ্ছে এবং বড় সাইজটা 250 টাকা করে বিক্রি হচ্ছে। সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে বড় সাইজটা 200 টাকা এবং মাঝারি যে সাইজটা সেটা হচ্ছে 170 থেকে 180 টাকা। আমি যদি দেশীয় প্রজাতির মাছের কথা বলি তাহলে এর বাজার কিন্তু আরো বেশি চড়া। আমরা দেখেছি আজকের বাজারে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে পাইকারি 550 থেকে 600 টাকা পর্যন্ত, যেটি খুচরা বাজারে বিক্রি হবে 600 থেকে 650 টাকা বা 700 টাকা পর্যন্ত। পাকালতোড়া মাছ বিক্রি হচ্ছে 650 টাকা করে, পুঁটি মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা করে, ময়া মাছ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে, দেশি প্রজাতির যে কই মাছটা সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা করে এবং যেটা চাষের কই মাছ সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। আমি যদি আপনাকে জিওল মাছের কথা বলি, দেশি প্রজাতির যে জিওল মাছটি সেটি বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে এবং চাষের যে জিওল মাছ সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি দরে। এরকম সব ধরনের মাছের দামই কিন্তু আমি যদি আপনাকে জানিয়ে রাখি 20 থেকে 50 টাকা কেজিতে বেশি, যেটি যার ফলে যারা সাধারণ ভোক্তা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এরা কিন্তু মাছের বাজারে যেতেই ভয় করছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে সরবরাহ কম থাকায় মাছের দাম ঊর্ধ্বমুখী, তবে আগামী কিছুদিনের মধ্যে যদি সরবরাহ বেড়ে যায় তাহলে মাছের দাম কিন্তু কমতে থাকবে। তবে ভোক্তাদের অভিযোগ, বাজার মনিটরিং যদি জোরদার করা হয় তাহলে মাছের দাম কিন্তু কমে যাবে বলে ভোক্তাদের অভিযোগ। মিতু, এই ছিল মেহেরপুর থেকে মাছের বাজারের সর্বশেষ পরিস্থিতি। সার্বিক বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে সপ্তাহ ব্যবধানে রাজশাহীর বাজারে পটল, ঢ্যাঁড়স, পেঁপে, চিচিঙ্গা সহ দাম কমেছে প্রায় সব ধরনের সবজির। সরবরাহ ভালো থাকায় সবজির কেজিতে প্রায় 10 থেকে 20 টাকা পর্যন্ত দাম কমেছে। সবজির পাশাপাশি দাম কমেছে চাষের মাছেরও। তবে সরবরাহ কমায় দাম বেড়েছে পেঁয়াজ এবং কাঁচামরিচের। সজীব আহমেদের ক্যামেরায় বাকিটা জানাবেন মাসুমা আক্তার। সপ্তাহের অন্যান্য দিনের মতোই বাজার ঘুরে আলু, পটল, ডাঁটা, পুঁইশাক সহ নানা রকম সবজি যত্নে সাজাচ্ছেন ভ্যান। এরপর তা পাড়া মহল্লায় বিক্রি করবেন খুচরা ব্যবসায়ীরা। পাইকার ও খুচরা ব্যবসায়ী ছাড়াও জনমনে ফিরতে শুরু করেছে স্বস্তি। তাতে কাঁচা বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির সরবরাহ। এতে দাম কমেছে প্রায় 10 থেকে 20 টাকা। তবে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 5 টাকা এবং একদিনের ব্যবধানে 50 টাকা দাম বেড়ে 210 টাকায় বিক্রি হতে দেখা গেছে কাঁচামরিচ। পটল ধরেন 25 টাকা, ভেন্ডি 30 টাকা, কচু হলো 60 টাকা, 70 টাকা। পেঁপে ছিল 50 টাকা কেজি, 40 টাকা কেজি, মানে 10 টাকা কমেছে। সবকিছুর দাম ইনশাল্লাহ ছাত্ররা যেহেতু মনিটরিং করছে কমে যাবে, আরো কমে যাবে ইনশাল্লাহ। শঙ্কা কাটিয়ে বাজারে বেড়েছে ক্রেতা সমাগম। পরিস্থিতি স্বাভাবিক থাকায় আসছেন দূরের পাইকার ও খুচরা ব্যবসায়ীরাও। আর বাজারে সবজির দাম সহনশীল হওয়ায় ক্রেতাদের মাঝেও খানিকটা স্বস্তি ফিরেছে। বাজার ঘুরে কিনছেন নিত্য প্রয়োজনীয় পণ্য। মার্কেটের অবস্থা ভালো, মানুষের সমাগমও ভালো, এখন বেশ স্বস্তি মনে হচ্ছে এবং কিনতেও ভালো লাগছে। এখন আরেকটু কমছে, তাই আমাদের তো যত কমবে ততই আমাদের ভালো হবে। শনিবার সবজির পাশাপাশি কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত দাম কমেছে প্রায় ছোট বড় সব ধরনের চাষের মাছের। এছাড়া সরবরাহ বাড়ায় 200 থেকে 500 টাকা পর্যন্ত দাম কমেছে ইলিশের। দাম কমে বিক্রি হচ্ছে 1000 থেকে 1600 টাকায়। তবে মাছ বাজারে ক্রেতা উপস্থিতি ছিল তুলনামূলক কম। আগে থেকে দাম কম, এখানে ছিল আপনার 1400-1500, এখন এসছে 1100, এটা এসছে 1000, এরকম চলছে। আরো কমবে, একটু দেরি আছে। যেটা আপনার 1600-1400 ছিল, এটা 1100-1000। আর এই মাছটাই ছিল 800 টাকা কেজি, এখন এই মাছ হয়ে গেছে 500-600। সিলভার আপনার 40, 150, 60 এরকম দাম। আর রুইগুলো 1 কেজি 250, 300, 280 এরকম।
সবজি ও মাছের মতোই রাজশাহীর বাজারগুলোতে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমেছে 20 টাকা এবং দেশি মুরগির দাম কমেছে 10 টাকা পর্যন্ত। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আর ডিম বিক্রি হচ্ছে 40 ও 44 টাকা হালিতে। যদি হাটে যদি 700 টাকা কিনি তো বাজারে 720 টাকা বেচি, হাটে যদি 720 টাকা কিনি তো 750 টাকা বাজারে বেচি। 260 টাকা সোনালী আর ব্রয়লার 160। কালকে ছিল আপনার দেশি মুরগি 500, 520, আজকে হলো 500, 490। সপ্তাহ ব্যবধানে বাজারে সব ধরনের নিত্যপণ্যের সরবরাহের বিপরীতে ক্রেতা সমাগম কমায় বেড়েছে মজুত। তাই দাম কমেছে প্রায় প্রতিটি কাঁচা পণ্যের। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়বে সব ধরনের পণ্যের বেচাকেনা, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। এখন রাজশাহী। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। শতভাগ উৎপাদনে 1 মাস পার করেছে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা। পুরো মাসে উৎপাদন হয়েছে প্রায় 84,000 টন ইউরিয়া। তবে গ্যাস সংকটে শতভাগ উৎপাদন অব্যাহত রাখা সম্ভব কিনা সেটি নিয়ে সদুত্তর নেই কর্তৃপক্ষের। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। উদ্বোধনের 8 মাসের মাথায় শতভাগ উৎপাদনে এসেছে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা, যেখান থেকে বছরে 10 লাখ টন ইউরিয়া সার উৎপাদন সম্ভব। তবে গ্যাস সংকটের এই সময়ে শতভাগ উৎপাদন কতদিন চলমান থাকবে সেটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। দেশে সারের ঘাটতি মেটাতে 2020 সালের 10 মার্চ নরসিংদীর পলাশে শুরু হয় ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের কাজ। 110 একর জমির উপর নির্মাণাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয় 15,500 কোটি টাকা। 2024 সালের 13 জুলাই শতভাগ উৎপাদনে আসে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই ইউরিয়া সার কারখানা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস সংকটের কারণে উৎপাদনে আসতে 8 মাস সময় লেগেছে। গত 1 মাস ধরে প্রতিদিন 2,800 টন সার উৎপাদন করছে কারখানাটি। তবে উৎপাদন অব্যাহত থাকবে কিনা তা নিয়ে কথা বলতে নারাজ সংশ্লিষ্টরা। সারা পৃথিবীতে কনভেনশনাল প্ল্যান্ট যেগুলো তারা CO2 ছেড়ে দেয়, নতুন এখন যেগুলো আসছে যারা ইনস্টল করে, যেমন বাংলাদেশে আমরা ইনস্টল করছি, CO2টা এখন সে ছাড়ে। এখন বর্তমানে অ্যামোনিয়া আছে 98-100, আবার ইউরিয়াও আছে 98-100। এখন 100% উৎপাদন হচ্ছে। গ্যাস কমে যায়, এটা এখন গ্যাস কমে গেলে অবশ্যই আবার এটা নিচে নামতে পারে, এটা সম্ভাবনা আছে। প্রকল্পের মূল দায়িত্বে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান মিচুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ। কর্তৃপক্ষ বলছে প্রকল্পটি পুরোপুরি প্রস্তুত। গ্যাস সংকট দেখা দিলে কারখানা বন্ধ হবে না, তবে উৎপাদন কমে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানান তারা। Even gas pressure reduced, so we can operate the plant as long as we can secure the 60% load gas. Our plant can continuously operate. But if gas supply will be less than 60%, plant cannot be continue operate. দেশের অভ্যন্তরে ইউরিয়া সারের মোট চাহিদা বছরে প্রায় 25 লাখ টন। এর মধ্যে এই কারখানা থেকে বছরে উৎপাদন হচ্ছে 10 লাখ টন ইউরিয়া। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। মানিকগঞ্জে খিওরে 3 যুগ ধরে বাঁশ দিয়ে বানা তৈরি করছেন একটি গ্রামে 2 শতাধিক পরিবার। চাহিদা বাড়ায় আয়ের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে বানা তৈরি। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব বানা চলে যায় দেশের 14টি জেলায়। ঘিওর থেকে প্রতি মাসে বিক্রি হয় অন্তত 25 লাখ টাকার বানা। আসাদ জামানের প্রতিবেদনে বিস্তারিত। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুর ইউনিয়নের জাবরা গ্রাম। এখানকার অন্তত 2 শতাধিক পরিবারে আয়ের প্রধান উৎস বানা তৈরির কাজ। বানা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বাঁধ। খালবিল ও ঘের পুকুরের মাছ সংরক্ষণে এই বাঁধ ব্যবহার হয়। এছাড়াও পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন ফসল সংরক্ষণেও ব্যবহার হয় এটি। মাটিতে বিছিয়ে এর ওপর পেঁয়াজ রাখলে দীর্ঘদিন ভালো থাকে। এ কারণে স্থানীয়ভাবেও এর চাহিদা বেশ। সরবরাহ হয় দেশের বিভিন্ন প্রান্তে। চাহিদার সঙ্গে বাড়ছে বানা তৈরি এবং সরবরাহ। প্রত্যেক দিন এভারেজে
50 থেকে 60 পিস করে বানা তৈরি হয়, যার আনুমানিক বাজার মূল্য 60 থেকে 70 হাজার টাকা, মাসে 24 থেকে 25 লাখ টাকা মানে বেচাকিনি হয়। পুরুষের পাশাপাশি পরিবারের নারী সদস্যরাও বানা তৈরির কাজ করেন, উপার্জন করেন বাড়তি কিছু অর্থ। অবসর সময়ে কাজ করেন শিক্ষার্থীরাও। আকার ভেদে প্রতিটি বানা বিক্রি হয় 500 থেকে 1800 টাকায়। এই কাজ করি প্রায় 15 বছর ধরে, সংসার বাচ্চা কাচ্চা সামলে অবসর সময় এই কাজটা করি। পড়াশোনার পাশাপাশি বানার কাজ করি, প্রত্যেক দিন 150 টাকার মতন কাজ করি। বাঁশগুলো আনার পরে আমার সাইজ মতন আমি কেটে বানা তৈরি করি। 5 প্রকারের বানা তৈরি করি, 2 হাত থেকে 6 হাত পর্যন্ত, এবং এই 5 প্রকারের দামই মানে বিভিন্ন। 150 পিস বানা নিলাম আজকে, তাতে আমার 2,10,000 টাকার মতো বিল আসছে। এখানকার বানাটা খুব একটু ভালো লাগে। গ্রামীণ এই কুটির শিল্পের সার্বিক সহায়তার কথা জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তা। এই কাজের সাথে জড়িত যে ধরনের ফ্যামিলি রয়েছে বা যে লোকজনগুলো রয়েছে, তাদের বিভিন্ন ধরনের উন্নয়নের জন্য এবং তাদের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যাতে তারা পেতে পারে, সেজন্য উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রায় 3 যুগ আগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা গ্রামের মাদারী রাজবংশী নামের এক ব্যক্তির হাত ধরে শুরু হয় বানা তৈরি। বর্তমানে গ্রামটির 2 শতাধিক পরিবার প্রতিদিন নানা আকারের 50 থেকে 60 পিস বাঁশের বানা তৈরি করেন। বানা তৈরি ও বিক্রিকে কেন্দ্র করে প্রতি মাসে এই গ্রামে লেনদেন হয় প্রায় 25 লাখ টাকার। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন সকাল। কলকাতার ঝাড়গ্রামে টাইগার সাফারি করার পথে এগোচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এতে খরচ হবে 10 কোটি রুপি। এটি বাস্তবায়ন হলে কাজের সুযোগ তৈরির পাশাপাশি জমজমাট হবে এখানকার পর্যটন খাত। এতে বাড়বে আয় রোজগারও। পশ্চিমবঙ্গ থেকে কমল দত্তের পাঠানো তথ্য ও ছবিতে জানবো বাকিটা। ভারতের পশ্চিমবঙ্গে প্রথম টাইগার সাফারি পার্ক তৈরি হয় শিলিগুড়িতে। এবার রাজ্যের দ্বিতীয় টাইগার সাফারি হতে যাচ্ছে কলকাতার অদূরে ঝাড়গ্রামে। এ লক্ষ্যে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে চিড়িয়াখানার পাশে থাকা 64 একর জমি। টাইগার সাফারি চালু হলে ঝাড়গ্রামের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হবে, এমনকি এখানে আগত পর্যটকের সংখ্যাও বাড়বে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, জমজমাট হবে পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসা। আর এর মধ্য দিয়ে ঝাড়গ্রাম তথা গোটা রাজ্যের পর্যটন শিল্পের অভাবনীয় উন্নতি হবে বলে প্রত্যাশা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে 64 একর জমি আছে, তাতে একটা টাইগার সাফারি চালু করব। মমতার এমন ঘোষণায় ঝাড়গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। আমাদের ল্যান্ডের পার্টটা আমরা ওনাদেরকে বুঝিয়ে দেবো। ফরেস্ট ডিপার্টমেন্টের এখানকার এডিএফও সাহেব আছেন এবং আদার্স রেঞ্জ অফিসার বা আদার্স অফিসিয়ালসরাও আছেন। সবাই মিলে যৌথভাবে আমরা দেখে নিচ্ছি আর কি। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে এমনিতেই প্রত্যেকটা আমাদের যে সমস্ত হোমস্টে আছে, লজ আছে, ভর্তি থাকে। তারপরে যে নতুন সংযোজন দিদির যে টাইগার সাফারি, এটার জন্য বিপুল পরিমাণ মানে পর্যটক আসবেন এবং ঝাড়গ্রামের যে অর্থনৈতিক মানে উন্নতি, মানুষের মানে প্রভূত উন্নতি হবে বলে আমার মনে হয়। ঝাড়গ্রাম ঘুরে ঘুরে পর্যটকরা যেন বাঘ দেখার সুযোগ পান, সেই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ব্যয় ধরা হয়েছে অন্তত 10 কোটি রুপি। এখন পশ্চিমবঙ্গ, ভারত। দেশের ভেতরে চাপ থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির শঙ্কায় পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে পারছে না দক্ষিণ কোরিয়া। প্রতিবেশী উত্তর কোরিয়া এবং চীন তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে নিজেদের সুরক্ষায় ওয়াশিংটনের উপর আর ভরসা রাখতে পারছেন না সেউল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 1970-এর দশকে দক্ষিণ কোরিয়া পরমাণু অস্ত্র অর্জনে গোপনে একটি কর্মসূচি পালন করে। ব্যাপারটি যুক্তরাষ্ট্র জানার পর দেখা দেয় বিপত্তি। দুটি শর্ত জুড়ে দেয় ওয়াশিংটন। হয় দক্ষিণ কোরিয়াকে নিজেদের পথ দেখতে হবে, অথবা যুক্তরাষ্ট্র তাদের প্রতিরক্ষার নিশ্চয়তা দেবে। শেষ পর্যন্ত মার্কিন সমর্থনকেই বেছে নেয় সিওল। এখনও দেশটিতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
অন্যদিকে ভূ রাজনৈতিক নাটকীয় পরিবর্তনে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া অত্যাধুনিক পরমাণু অস্ত্রে সুসজ্জিত হয়েছে, যা দক্ষিণ কোরিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। চোখ রাঙাচ্ছে চীনও। এই অবস্থায় দ্রুত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে চাপ বাড়ছে দক্ষিণ কোরিয়া সরকারের উপর। নিজেদের সুরক্ষায় অন্য দেশের উপর ভরসা করতে চায় না সিওলবাসী। সেক্ষেত্রে নিজেদের পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তি থেকে বের হয়ে আসার কথাও বলছেন অনেকে। সাবেক সেনা কর্মকর্তা ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর মতে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে গেলে ঝুঁকির মুখে পড়বে ওয়াশিংটন সিওল কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। তিনি বলেন, উত্তরের হুমকি মোকাবেলায় মিত্রদের চাপ সৃষ্টি করাই সবচেয়ে সহজ, কার্যকর ও শান্তিপূর্ণ উপায়। 유예 기간이 60일이라 하더라도 아마 지금 면밀하게 연결되어 있는 국제 경제, 국제 금융 시장을 볼 때 바로 한국 자본시장, 국제 자본시장은 바로 반응을 할 거예요. চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত বিরোধে উত্তেজনা বাড়ছে এই অঞ্চলে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্ব নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক এই অশান্তির লক্ষ্যবস্তুতে আছে দক্ষিণ কোরিয়া। 그다음 이와 별개로 해서 또 미사일을 주로 이제 숏레인지인데 단거리 탄도 미사일을 또 수십 발 이렇게 보냈다. 이 정도로 지원을 우리가 추정하고 있습니다. এই অবস্থায় দক্ষিণ কোরিয়ার সরকার বলছে, বাইরের হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক তৈরি করা ছাড়া কোনো বিকল্প নেই। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।